হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা পেজ 242-এ যে গ্রুপ ডির কোশ্চেনগুলি আছে সেই সবগুলি আলোচনা করব। ঠিক আছে, তো 242 পেজে ফার্স্ট কোশ্চেন কি আছে? 4.1 কোশ্চেনটি আছে যে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এবার এটি কীভাবে লিখতে হয়, যে মনে করি n মোল কোনো গ্যাসের T পরম উষ্ণতায় ও P চাপে আয়তন V। এখন আমরা কি জানি যে বয়েলের সূত্রানুসারে P সমানুপাতিক 1/v যখন T স্থির। চার্লসের সূত্রানুসারে v সমানুপাতিক T যখন চাপ P স্থির। আবার অ্যাভোগাড্রো সূত্রানুসারে v সমানুপাতিক n যখন, এখানে একটা জিনিস একটু বাদ গেছে, যে এখানে n ও t স্থির হবে, এখানে n ও p স্থির হবে, আর এখানে কি হবে? t ও p স্থির। তাহলে যৌগিক ভেদের নিয়ম থেকে পাই কি, যে কি পাওয়া যায়? v সমানুপাতিক n ইন্টু t ইন্টু হচ্ছে, এটাকে যদি এইভাবে লিখি, v সমানুপাতিক 1/p, তাহলে 1/p, তাহলে সবগুলোকে এক জায়গায় করলে কি হবে? n t বাই হচ্ছে হলো p। তাহলে এখানে যদি আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে কি আসবে? সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আসবে হচ্ছে হলো v ইজ ইকুয়াল টু k ইন্টু n t বাই p। কে কি? কে হচ্ছে হলো সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। এবার কি দেখা যায়, যে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে এর মান সবসময় একই থাকে, অর্থাৎ সমান থাকে। আর তাই 1 মোল পরিমাণ গ্যাসের ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবক কে একটা প্রতিস্থাপিত করে আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে সমীকরণটি কি দাঁড়াচ্ছে? v ইজ ইকুয়াল টু আর এন টি বাই পি। তাহলে এটাকে যদি আমি এক সাইডে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে? pv ইজ ইকুয়াল টু এন আর টি। এটাই হচ্ছে হলো আদর্শ গ্যাস সমীকরণ। এটি পরীক্ষা অনেকবার এসেছে, আশা করি এর পরেও আসবে। ঠিক আছে, তাহলে pv ইজ ইকুয়াল টু এন আর টি। এইভাবে হচ্ছে গ্যাসের সমীকরণকে, মানে আদর্শ গ্যাসের সমীকরণকে প্রমাণ করা যায়, ঠিক আছে, প্রতিষ্ঠা করা যায়। তারপরে অথবা কোশ্চেন আছে গ্যাসের মোলার আয়তন কাকে বলে? ঠিক আছে, গ্যাসের মোলার আয়তন কাকে বলে? 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন সবসময় 22.4 লিটার হয়। কি? এসটিপি বা প্রমাণ চাপ উষ্ণতায় 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। একেই মোলার আয়তন বলা হয়। ঠিক আছে, এসটিপিতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন সর্বদা 22.4 লিটার হয়, একেই মোলার আয়তন বলা হয়। তারপরে কোশ্চেন আছে বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? খুব নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, তারপরে আসছে হচ্ছে 4.2-তে। 4.2-তে বলেছে যে CaCO3 এর সঙ্গে লৌহ HCl বিক্রিয়ায় CaCl2 CO2H2 উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 ও 9 গ্রাম H2 উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে?
ঠিক আছে, বিক্রিয়াটা লিখি ফার্স্টে। CaCO3 প্লাস বলেছে হচ্ছে HCl থেকে উৎপন্ন হয় কি CaCl2 প্লাস হচ্ছে হলো CO2 প্লাস হচ্ছে হলো H2। এর যদি আমরা সমতা বিধান করি তাহলে আসছে কি, এখানে আছে হচ্ছে ক্যালসিয়াম একটি সি একটি Cl হচ্ছে দুটি, তাহলে এখানে দিই 2, তাহলে Cl দুটো হয়ে গেল, আর এখানে হাইড্রোজেন দুটো হয়ে গেল, অক্সিজেন আছে হচ্ছে 2 এর আগে 3, এখানে 3, তার মানে CaCO3 প্লাস 2HCl, এখান থেকে হচ্ছে CaCl2 CO2 প্লাস H2। এবার CaCO3 এর আণবিক ভর কত? 100, কারণ ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস হচ্ছে 348, অক্সিজেন 16 করে 348, এটা টোটাল হয়েছিল 8 2 10 0 1 4 4 8 1 9 10 100। এবার HCl কত হচ্ছে 2 মোল, তাহলে 2 ইন্টু এখানে হবে হচ্ছে হাইড্রোজেনের জন্য 1 প্লাস 35.5, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 36.5, তাহলে কত দাঁড়াচ্ছে 5 2 0 হাতের 1, 6 2 12 আর 13 3 হাতের 1, 3 2 6 1 7, 73। আর CaCl2 কত হয়, ক্যালসিয়াম হচ্ছে হলো 40 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5 ইন্টু 2, তাহলে হচ্ছে 40 প্লাস দাঁড়াচ্ছে হচ্ছে 70, 7 8 9 10 11 110। আর এই পাশে কার্বন ডাইঅক্সাইডের কত হয় আমরা জানি 12 প্লাস CO2 কত হয় 12 প্লাস 16 দুগুণে 32, তার মানে হচ্ছে 44 গ্রাম। আর জলের হয় হচ্ছে H2O 2 প্লাস হচ্ছে 16, তার মানে 18 গ্রাম। তাহলে এখন কোশ্চেনে কি দিয়েছে যে 50 গ্রাম CaCO3, তার মানে এটা কি হাফ হয়ে গেল, ঠিক আছে। তারপরে বলছে হচ্ছে 55.5 গ্রাম CaCl2, তার মানে 110-এর হাফ কত হয় 55.5 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড দিয়েছে 22 গ্রাম, তার মানে এটাও হাফ হয়ে গেছে। আর জল হচ্ছে 9 গ্রাম, তার মানে 18 গ্রামের হাফ হচ্ছে হলো 9 গ্রাম। তার মানে সবাই যেহেতু হাফ হয়েছে, তার মানে HCl কত হবে, HCl হয়ে যাবে হচ্ছে হলো হাফ, অর্থাৎ 73 বাই হচ্ছে 2, কত হয় 73 বাই 2 হয় হচ্ছে হলো 3 দুগুণে 6 1 3 6 দুগুণে 12 1 দশমিক দিয়ে 0 5 দুগুণে 10, তাহলে দাঁড়াচ্ছে কত 36.5 গ্রাম। তাহলে আমাদের HCl কত লাগবে, HCl লাগবে হচ্ছে হলো 36.5 গ্রাম, অর্থাৎ এই বাকি জিনিসগুলো হাফ হাফ পরিমাণ উৎপন্ন করতে HCl লাগবে হচ্ছে 36.5 গ্রাম। বোঝা গেল, তাহলে উত্তরটা হবে হচ্ছে 36.5 গ্রাম। তারপরে আছে যে 4.3-তে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝায়? এটি বোঝায় হচ্ছে হলো 1 মিটার দীর্ঘ একটি তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করা হলে দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচনের পরিমাণ হবে 17 × 10⁻⁶ মিটার, ঠিক আছে। তারপরে কোশ্চেন আছে যে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। তারপরে অথবা কোশ্চেনে আছে যে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও ও এর গাণিতিক রূপটি লেখো, ঠিক আছে। সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একক আয়তন বিশিষ্ট কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে পদার্থটির যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়, ঠিক আছে। এর গাণিতিক রূপটি কীরকম হয়, মনে করি T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো কঠিন পদার্থের আয়তন, এটি গাণিতিক রূপটি লিখছি, হ্যাঁ, কঠিন পদার্থের আয়তন V1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কঠিন পদার্থটির আয়তন বেড়ে হয়, কঠিন পদার্থটির আয়তন বেড়ে হয় V2। সুতরাং আয়তন প্রসারণ V2 মাইনাস V1 এবং উষ্ণতার বৃদ্ধি T2 মাইনাস T1। তাহলে সংজ্ঞা থেকে কি বলা যায়, যে সংজ্ঞা থেকে বলা যায় আয়তন
প্রসারণ গুণাঙ্ক গামা ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই v1 ইন্টু t2 মাইনাস t1, অর্থাৎ গামা ইজ ইকুয়াল টু হচ্ছে আয়তন প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, এটি হলো আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। তারপরে যে কোশ্চেনটা আছে 4.4, একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মির আপতন কোণ সমবাহু প্রিজম, অর্থাৎ প্রত্যেকটি কোণ কত হবে, 60 ডিগ্রি করে হবে। তার মানে এর মান, প্রতিসারক কোণের মান দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। তারপরে কি বলা আছে, আলোকরশ্মির আপতন কোণ 30 ডিগ্রি ও অন্য প্রতিসারক তলে প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত? অন্য প্রতিসারক তলে প্রতিসরণ কোণের মান কত দেওয়া আছে, 45 ডিগ্রি। তার মানে আপতন কোণ দাঁড়াচ্ছে হচ্ছে I1, দাঁড়াচ্ছে হলো কত, 30 ডিগ্রি। I1 দেওয়া আছে হলো 30 ডিগ্রি। আর অন্য প্রতিসারক মানে পরের প্রতিসারক তলে প্রতিসরণ কোণ, অর্থাৎ আলোটা যখন বের হয়ে আসলো তখন কত দাঁড়াচ্ছে, I2 দাঁড়াচ্ছে 45 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণের মান কত হবে, চ্যুতি কোণ ডেল্টা ইজ ইকুয়াল টু, প্রিজমের ক্ষেত্রে কি হয়, I1 প্লাস I2 মাইনাস A। I1 হলো 30 প্লাস 45, আর এখানে মাইনাস হবে হলো 60। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে, 5 4 3 7 75 মাইনাস 60, তাহলে দাঁড়াচ্ছে 5 7 থেকে 4 15 ডিগ্রি। তার মানে চ্যুতি কোণ হবে হলো 15 ডিগ্রি। ঠিক আছে, তারপরে আছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি। বক্রতা ব্যাসার্ধ যদি r হয়, r ইজ ইকুয়াল টু কি হয়, 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা হয় r ইজ ইকুয়াল টু 2f, অর্থাৎ r হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর f হলো ফোকাস দৈর্ঘ্য, r ইজ ইকুয়াল টু 2f। তারপরে যে কোশ্চেনটা আছে 4.5 এ, 4.5 এ যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ বলতে কি বোঝায়। আলোর বিক্ষেপণ বলতে বোঝায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তার মাধ্যমে অবস্থিত কণাগুলির দ্বারা ওই তরঙ্গের বা বিকিরণের শোষণ এবং শোষিত বিকিরণের বিভিন্ন অভিমুখে পুনঃনিঃসরণের ঘটনাকেই বলা হয় বিক্ষেপণ। তার মানে কি, আবার বলছি, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তার মাধ্যমে অবস্থিত কণাগুলির দ্বারা ওই তরঙ্গের বা বিকিরণের শোষণ এবং শোষিত বিকিরণের বিভিন্ন অভিমুখে পুনঃনিঃসরণের ঘটনাকেই বলা হয় বিক্ষেপণ। তার মানে কি, কোনো একটি আলোকরশ্মির তরঙ্গ যদি যেতে থাকে এবং মাধ্যমের মধ্যে যদি কোনো কণা পায়, সেই কণা কি করে, এই আলোকরশ্মিগুলোকে শোষিত করে নেয়, অর্থাৎ এই তরঙ্গটাকে শোষিত করে নিতে পারে। তারপর শোষণ করার পরে কি করে, সেই শোষণ আবার পুনঃনিঃসরণ ঘটে, অর্থাৎ ছড়িয়ে পড়ে। এই ঘটনাটাকেই বলা হলো বিক্ষেপণ। ঠিক আছে, অর্থাৎ প্রথমে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে শোষণ করলো এই কণাগুলো শোষণ করার পরে কি করলো, সেগুলোকে নানা দিকে ছড়িয়ে দিল। ঠিক আছে, এই ঘটনাটাকেই বলা হলো বিক্ষেপণ। ঠিক আছে, তারপরে হচ্ছে যে বিক্ষেপিত আলোর তীব্রতা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে। বিক্ষেপিত আলোর তীব্রতা I সমানুপাতিক 1/λ⁴, যেখানে ল্যামডা হচ্ছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এটা হচ্ছে বিক্ষেপিত আলোর তীব্রতা আর এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। কিভাবে সম্পর্ক, I সমানুপাতিক 1/λ⁴। বোঝা গেল। তারপরে অথবা কোশ্চেন আছে দীর্ঘদৃষ্টি কি। দীর্ঘদৃষ্টি হলো যখন মানুষের চোখ মানে দূরের জিনিস ভালো দেখতে পারে কিন্তু কাছের জিনিস দেখতে পারে না, তখন সেটিকে কি বলা হয়, দীর্ঘদৃষ্টি। অর্থাৎ দূরের জিনিসকে ভালো দেখতে পাচ্ছে কিন্তু কাছের জিনিসকে দেখতে পাচ্ছে না, সেটাকে বলা হলো দীর্ঘদৃষ্টি। এবার এই দীর্ঘদৃষ্টি প্রতিকার করা হয় কি দ্বারা, উত্তল লেন্সের দ্বারা দীর্ঘদৃষ্টি প্রতিকার করা হয়। উত্তল লেন্সের দ্বারা দীর্ঘদৃষ্টি প্রতিকার করা। ঠিক আছে, তারপরে আছে 4.6 নম্বরে আছে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিষয়ক জুলের সূত্রগুলি গাণিতিক রূপ সহ বিবৃত করো। কি, জুলের প্রথম সূত্র হলো যে পরিবাহীর রোধ আর এবং তড়িৎ প্রবাহের সময় t অপরিবর্তিত থাকলে
অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ H, তড়িৎ প্রবাহ মাত্রা I এর বর্গের সমানুপাতিক। অর্থাৎ H সমানুপাতিক I² যখন R ও T স্থির। দ্বিতীয় সূত্র কি বলছিল, যে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা I এবং তড়িৎ প্রবাহের সময় T অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ H পরিবাহীর রোধের সমানুপাতিক। তার মানে কি দাঁড়ালো, যে H সমানুপাতিক R যখন I ও T স্থির। আর তৃতীয় সূত্র কি বলে? তৃতীয় সূত্র বলে হচ্ছে পরিবাহীর তড়িৎ প্রবাহ I ও রোধ R অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ H তড়িৎ প্রবাহের সময় T এর সমানুপাতিক। তার মানে কি, H সমানুপাতিক T যখন I ও T স্থির, I ও R স্থির। বুঝা গেল? তাহলে এটা হলো জুলের সূত্র। এটাকে সবগুলোকে যদি এক জায়গায় করি, তাহলে H সমানুপাতিক I² RT, H ইজ ইকুয়াল টু I² RT বাই হচ্ছে J। অর্থাৎ এখানে আমরা যদি এই লাইনটা পরেই লিখি, তার আগে এই লাইনটা লিখে নিই, K ইন্টু I² RT। কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। এবার K ইজ ইকুয়াল টু কি হয়, 1/J হয়। এসআই পদ্ধতিতে K এর মানটা কি হয়ে যায়, 1/J। তখন কি লেখা যায়, এই J কে বলা হচ্ছিল জুল তুল্যাঙ্ক। তখন মানটা কি হয়ে যায়, H ইজ ইকুয়াল টু I² RT বাই হচ্ছে J। এটা হচ্ছে এই কি নাম, জুলের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। ঠিক আছে। তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 4.7-এ। কোশ্চেনটা বলেছে যে 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বৈদ্যুতিক যন্ত্র দিনে 8 ঘন্টা করে চলে, 30 দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকার বিল দিতে হবে? এক ইউনিটের দাম 4 টাকা। ঠিক আছে। 200 ওয়াট, কতগুলি যন্ত্র? দুটি বৈদ্যুতিক যন্ত্র, দিনে 8 ঘন্টা করে চলে। দিনে হচ্ছে 8 ঘন্টা করে চলে। কতদিন চলবে? 30 দিন। 30 দিন কত টাকা বিল দিতে হবে? তাহলে এটা যখন আমরা বট বের করতে যাই, 1000 দিয়ে শুধু ভাগ করে দিতে হয়। তাহলে এটা কত আসছে? 0 0 0 0 একটা 0 0। তাহলে 2 গুণে 4, 4 32, 3 গুণে 6, 3 6 18, 186 হচ্ছে কিলোওয়াট চলে আসলো, কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ এটি বট ইউনিটে চলে আসলো। এবার যদি এখানে আমরা 4 টাকা করে দেখি, তাহলে 186 গুণ 4 কত হবে? 4 6 24, 4 হাতে 2, 32 34, 34, 4 হাতে 3, 4 5 6 7, টোটাল 744 টাকা হবে। ঠিক আছে। একটু ভুল করলাম, 1 সেকেন্ড। হ্যাঁ, আমি
একটু গুণে ভুল করে ফেলেছি, গুণে এখানে একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে 2 দুগুণে হচ্ছে 4, 4 32, 32 গুণ 3 হবে হচ্ছে 3 দুগুণে 6, 3 3 96, ঠিক আছে? গুণে কিন্তু ভুল করো না, হ্যাঁ? এখন আমার বুড়ো বয়সে ভুল হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু ভুল করো না, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 96 গুণ হচ্ছে 4, 96 গুণ 4 কত হয়? 4 6 24 4, হাতের 2, 4 9 36, 37 38, 384 টাকা। এবার ঠিক আছে, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার হচ্ছে হলো এবার 4.7 এর অথবাতে আছে হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি কি? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি হচ্ছে কোনো তড়িৎবাহী তারের নিচে রাখা চুম্বক শলাকার উত্তর মেরুর দিকে মুখ রেখে এক ব্যক্তি যদি তড়িৎবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে বলে কল্পনা করা হয়, তবে ওই সাঁতারুর বাম হাতের অভিমুখ শলাকার উত্তর মেরুর বিক্ষেপণ হবে। তার মানে কি? অর্থাৎ এটি তড়িৎবাহী তার, এটা যদি মানুষটা হয়, মানুষটা একটু ভয়ানক দেখতে হয়েছে, তাহলে এটা হচ্ছে বাম হাত, এটা হচ্ছে ডান হাত। তাহলে চুম্বক শলাকা যদি নেওয়া হয়, সেই চুম্বক শলাকাটির এটা যদি উত্তর মেরু হয়, তাহলে উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হবে? এই দিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ বাম হাতের দিকে। ওই মানে লোকটি যেদিকে সাঁতার কাটছে, তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে, তার যে বাম দিক আছে সেই দিকে চুম্বক শলাকাটির এই বিক্ষেপণ হবে, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তারপর বলছে সিএফএল ও এলইডি এর একটি পার্থক্য লেখো। সিএফএল এর কি অনেকগুলো পার্থক্য হয়, তার মধ্যে যদি আমরা বলি হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী। সিএফএল এর তুলনায় এলইডি কি হয়? বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয়, ঠিক আছে? আর যদি এদের ফুল ফর্ম জানতে হয় তাহলে সিএফএল হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট, আর কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, আর এলইডি হচ্ছে হলো কি বলে লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে? সবচেয়ে ভালো যেটা পার্থক্য হয় সেটা হচ্ছে সিএফএল সেটি হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টির নীতিকে কাজে লাগিয়ে নির্মিত হয়। আর এলইডি বাতিতে কি হয়? 2 প্রকার আধান বাহকের পারস্পরিক প্রতিমিতকরণে আলো নির্গত হয়, এটা একটা হতে পারে। আর যদি মনে হয় যে দক্ষতার দিক থেকে দেবো, তাহলে ভাস্বর বাতির তুলনায় এর মানে সিএফএল এর কি হয়? এটি 70% পর্যন্ত শক্তি বাঁচাতে পারে। আর এলইডি কি করতে পারে? এটি ভাস্বর বাতির তুলনায় প্রায় 85% পর্যন্ত বিদ্যুৎ বাঁচাতে পারে। আর যদি আয়ুষ্কাল দেখি তাহলে সিএফএল এর হয় হচ্ছে 9000 ঘন্টা বা অধিক, আর এলইডির হয় 30,000 ঘন্টা বা তারও বেশি, ঠিক আছে? তো এগুলি হচ্ছে পার্থক্য হতে পারে। তারপরে 4.8 নম্বর যে কোশ্চেনটা, সেটা আছে হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মি পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয়। নিউক্লিয়ার বন্ধন শক্তি কাকে বলে? নিউক্লিয়ার বন্ধন শক্তি হচ্ছে হলো নিউক্লিয়নগুলি সংঘবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠনের সময় পারস্পরিক আকর্ষণের কারণে যে অতিরিক্ত শক্তি মুক্ত করে তাকে নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলা হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে হলো আছে 234 থোরিয়াম 90, সেখান থেকে উৎপন্ন হচ্ছে হলো 206 লেট 82। বলছে এক্ষেত্রে 6 লেট হচ্ছে 82, এক্ষেত্রে কতগুলি আলফা ও কতগুলি বিটা কণা নির্গত হয়? তো প্রথমে হচ্ছে ভর সংখ্যাটা দেখি। আমরা জানি কি যে একটি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 একক করে কমে। তাহলে 234 মাইনাস 2 যদি 206-তে যাই তাহলে কত হয়? 6 7 8 9 10 11 12 13 14 8, পেয়ে দিলাম হচ্ছে 1 3 থেকে একবার 2 28টি। তাহলে একে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 4 সাথে, অর্থাৎ 7টি হবে হচ্ছে হলো আলফা কণা। এবার এক একটি আলফা কণা কমলে কি হয়? এই পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক করে কমতে থাকে। তার মানে 7টি আলফা কণার জন্য টোটাল 7 দুগুণে 14 পারমাণবিক ক্রমাঙ্ক কমে যাওয়ার কথা, 14 পারমাণবিক ক্রমাঙ্ক কমে যাওয়ার কথা। তার মানে 90 থেকে যদি 14 বাদ দিই তাহলে কত আসছে? 6 থেকে 2 বাদ 7, 76 আসার কথা ছিল, কিন্তু এখানে দেওয়া আছে কত? দেওয়া আছে হচ্ছে 82। এবার একটা করে বিটা কণা বের হলে কি হয়? পারমাণবিক ক্রমাঙ্ক এক একক করে বাড়ে। তার মানে 76 থেকে 82 পর্যন্ত যাচ্ছি, কত হবে? 76 77 78 79 80 81 82। তার মানে 6টি বিটা কণা বের হয়ে গেছে, ঠিক আছে? তার মানে একটি আলফা কণা বের হলে পারমাণবিক ক্রমাঙ্ক কত? 2 একক করে কমে। তার ফলে যেহেতু 7টি আলফা কণা বের হয়েছিল, তাহলে টোটাল হওয়া উচিত ছিল কত? 76 পারমাণবিক ক্রমাঙ্ক হওয়া উচিত ছিল, কিন্তু 82 আছে। তার মানে বিটা কণাও নিশ্চিত বের হয়েছে। এবার বিটা কণা বের হলে এক একক করে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ে, তাহলে 76 থেকে কত হবে? 6টি বিটা কণা বের হলে এক একক করে বাড়তে বাড়তে টোটাল 82 হবে, ঠিক আছে? তার মানে উত্তর কি দাঁড়ালো? 7টি হচ্ছে আলফা কণা আর 6টি হচ্ছে হলো বিটা কণা, ঠিক আছে? এটা হবে হচ্ছে হলো অ্যান্সার। এবার তারপরে যেটা আছে
4.9 নম্বর কোশ্চেনে আছে যে মৌলের আয়নন শক্তি কাকে বলে। মৌলের আয়নন শক্তি বলতে বোঝা হচ্ছে এরকম ব্যাপারটা যে সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের সর্বাপেক্ষা শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও অপসারিত করে অসীম দূরত্বে নিয়ে যেতে ও পরমাণুটিকে ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকেই ওই মৌলের আয়নাইজেশন শক্তি বা আয়নন শক্তি বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞাটা গেল। এবার হচ্ছে বলছে যে লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম ও সোডিয়াম আয়নন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। এবার আয়নন শক্তি কি হয়, পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নন শক্তি বৃদ্ধি পায়, আর গ্রুপ বরাবর উপর থেকে নিচে আসলে আয়নন শক্তি হ্রাস পায়। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে যে লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি থাকবে হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে থাকবে কে, তারপরে থাকবে হচ্ছে ঊর্ধ্বক্রমে, যেহেতু সাজাতে বলেছে তার মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে সবার এমনি আমরা জানি কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সবার নিচে কে রুবিডিয়াম, তার মানে রুবিডিয়াম হবে সবচেয়ে কম, তারপরে হবে পটাশিয়াম, তারপরে হবে সোডিয়াম, তারপরে হবে লিথিয়াম। এটা হবে হচ্ছে আয়নাইজেশন শক্তির ক্রম। বোঝা গেল। তারপরে বলছে 4.10-এ যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এবং অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। এবার কপার সালফেট দ্রবণে কি হয়, ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে, ক্যাথোডে আসে হচ্ছে হলো কপার 2+ আয়ন, সে ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন নিয়ে কপার ধাতু উৎপন্ন করে। ঠিক আছে, আর অ্যানোডের যে বিক্রিয়াটা হয় সেটি কি হয়, অ্যানোডে বিক্রিয়া হয় হচ্ছে হলো কপার দুটি ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ হিসেবে ওই তড়িৎ বিশ্লেষণের মধ্যে চলে আসে। এই বিক্রিয়াটা আসলে এইভাবে লিখতে হয়, কপার 2+ প্লাস 2 ইলেকট্রন। ঠিক আছে, কখনোই ইলেকট্রনকে মাইনাস হিসেবে লেখা উচিত না, মানে নিয়ম এটাই বলে আইউপ্যাক। তো তাই আমাদের এইভাবে লেখাটা হচ্ছে আসল। এটি হচ্ছে একটি জারণ বিক্রিয়া, আর এটি হচ্ছে একটি বিজারণ বিক্রিয়া, কারণ ক্যাথোডে কি হয় বিজারণ, অ্যানোডে কি হয় জারণ। তারপরে আছে যে অ্যানোড মাঠ কি, অ্যানোড মাঠ কি, এই কপার সালফেটের বিক্রিয়ায় যে অশুদ্ধ কপারগুলি অ্যানোডে লাগানো থাকে সেগুলোর নিচে কি রাখা থাকে, একটি থলে রাখা থাকে। এবার কপার 2+ তো আয়ন হিসেবে তরলে মানে তড়িৎ বিশ্লেষণে চলে আসলো। তো এবার যে অশুদ্ধিগুলি ছিল সেগুলি কি হয়, এই নিচে রাখা মসলিনের থলির মধ্যে জমা হতে থাকে এবং এগুলি কাদার মতো দেখতে হয়। তো একেই বলা হচ্ছে হলো অ্যানোড মাঠ। ঠিক আছে, যেহেতু অ্যানোড থেকে তৈরি হচ্ছে তাই অ্যানোড, আর কাদার মতো দেখতে তাই মাঠ, তাই এর নাম হচ্ছে অ্যানোড মাঠ। এর মধ্যে কি কি পাওয়া যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাতু যেমন সোনা, রূপা, প্ল্যাটিনাম ইত্যাদি পাওয়া যায়, যেগুলি পরবর্তীতে ব্যবহার করা যায়। ঠিক আছে, তারপরে বলছে যে 4.11-এ যে উত্তপ্ত ম্যাগনেসিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি হবে, ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে নাইট্রোজেন কি বিক্রিয়া করে, উৎপন্ন হয় হচ্ছে হলো ম্যাগনেসিয়াম নাইট্রাইট Mg3n2। হ্যাঁ, Mg3n2। তাহলে এটা সমতা বিধান করলে 2 Mg, এখানে হচ্ছে 3n2। 3 2 6, 1 সেকেন্ড সরি, এখানে আসছে হচ্ছে n হচ্ছে দুটো হয়ে গেল ম্যাগনেসিয়াম, এখানে হবে 3 Mg, সরি 3 Mg প্লাস n2 Mg3n2। ঠিক আছে, গুঁড়োর মতো দেখতে হয়, ম্যাগনেসিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম নাইট্রাইট বলা হয় একে, উচ্চারণ, হ্যাঁ নাইট্রাইট। তারপরে বলেছে যে নেসলার বিকারক কি, নেসলার বিকারক হচ্ছে K2HgI4, এর সাথে অ্যামোনিয়া যখন এর সাথে বিক্রিয়া করা হয় তখন বাদামি বর্ণের সৃষ্টি হয়, যা দেখে অ্যামোনিয়াকে শনাক্ত করা যায়। ঠিক আছে, K2HgI4 একটি জটিল যৌগ, এটি হচ্ছে নেসলার বিকারক। তারপরে কোশ্চেনে আছে যে পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাস যেটির মধ্যে আম্লিক K2Cr2 দিলে সবুজ বর্ণের যৌগ বি গ্যাস এ, এই দুটি উৎপন্ন হয়। এখানে প্লাস দেওয়া উচিত ছিল, এটা কোশ্চেনটা একটু ভুল হবে। পচা ডিমের গন্ধযুক্ত কি হবে, H2S, তার সাথে কি বিক্রিয়া K2Cr2O7, তাতে কি উৎপন্ন হয়, তাতে উৎপন্ন হয় হচ্ছে হলো বিক্রিয়াটা হচ্ছে এরকম, এর সাথে এবার সালফিউরিক অ্যাসিডেরও বিক্রিয়া ঘটে। এটাতে হয় হচ্ছে হলো, যেহেতু আম্লিক K2Cr2O7 বলছিল তাই সালফিউরিক অ্যাসিড দিতে হবে। উৎপন্ন হয় হচ্ছে Cr2SO4 তার হোল 3, এটি সবুজ বর্ণের হয়, ক্রোমিয়াম সালফেট, আর এর এটি তার মানে আমাদের বি হচ্ছে যৌগটি, আর বি আর এ হবে হচ্ছে, এখানে বলেছে যে এ গ্যাস, কিন্তু এখানে তার সাথে কোনো রকম গ্যাস উৎপন্ন হয় না, এখানে হচ্ছে K2SO4 প্লাস 3 সালফার উৎপন্ন হয়, যেটা
নিচে অধক্ষেপ পড়ে হলুদ বর্ণের, আশা করি এটাই হবে, এটা কি বোঝাচ্ছে। আর তার সাথে 7 অণুর জল উৎপন্ন হয়। তো এখানে আলাদা গ্যাস বলে তো কিছু উৎপন্ন হয় না। এ আর বি যদি বলতে হয় তাহলে সবুজ বর্ণের এটা হবে বি যৌগ, আর সালফার অধক্ষিপ্ত হয় যেটি হলুদ বর্ণের হয় সেটি হচ্ছে এ যৌগ। ঠিক আছে, কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে। তারপরে 4.12তে আছে হচ্ছে যে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বোঝো, উদাহরণ দাও। সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ যে হাইড্রোকার্বনগুলিতে কোনো রকম ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে না সেগুলিকে সম্পৃক্ত বলা হয়, যেমন অ্যালকেন, এটি হচ্ছে হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অ্যালকিন ও অ্যালকাইন যাদের মধ্যে ডবল বন্ড ও ট্রিপল বন্ড উপস্থিত থাকে তাদেরকে বলা হচ্ছে হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন ডবল বন্ড ও কার্বন কার্বন ট্রিপল বন্ড যেসব হাইড্রোকার্বন উপস্থিত থাকে তাদের বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। উদাহরণ কি হবে, উদাহরণ হবে হচ্ছে হলো অ্যালকিন ও অ্যালকাইন। ঠিক আছে, এরা হচ্ছে হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হচ্ছে সম্পৃক্ত, আর এটা হচ্ছে হলো অসম্পৃক্ত। তারপরে বলছে হচ্ছে রূপান্তরকরণ কি, C2H2 থেকে C2H6। C2H2 মানে হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন। তাহলে হচ্ছে এর মধ্যে আমরা কি দিতে পারি, হাইড্রোজেন প্লাস হচ্ছে নিকেল অনুঘটক। কি উৎপন্ন হবে, হিট দিলে উৎপন্ন হবে হচ্ছে CH2 ডবল বন্ড CH2। তারপরে যদি আবার হাইড্রোজেন ও নিকেল দিই তাহলে উৎপন্ন হবে হচ্ছে হলো CH3 এটিকেই C2H6 বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ইথেন উৎপন্ন হবে। আর তার নিচে দিয়েছে হচ্ছে, মানে তারপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে C2H5OH, তার থেকে C2H4, মানে হচ্ছে এটা চাইছে ডবল বন্ড CH2 অর্থাৎ ইথিলিনকে যাচ্ছে। এই ক্ষেত্রে কি বিক্রিয়া করা যায়, C2H5OH তার মধ্যে আমি Al2O3 350 ডিগ্রি সেলসিয়াস যদি দেই তাতে উৎপন্ন হচ্ছে CH2 ডবল বন্ড CH2 হয়ে গেল। আর লাস্ট যেটা করছে সেটা হচ্ছে এলপিজি ও সিএনজির মুখ্য উপাদান। এলপিজির মুখ্য উপাদান হচ্ছে হলো বিউটেন, আর সিএনজির মুখ্য উপাদান হচ্ছে হলো মিথেন। ঠিক আছে, তো এখানেই আমাদের এই গ্রুপ ডিটি পুরোটা শেষ হলো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, আর যদি হচ্ছে আর পরবর্তীতে যদি এরকম আরও ভিডিও পেতে চাও, কারণ এরপরে ক্লাস 11 উঠবে, তো তার জন্য আমি ভিডিও আনবো আলাদা আলাদা, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।